আচ্ছা দেখো, আজকে আমরা স্টার্ট করি এরিয়া ভেলোসিটি মেথড। তো স্ট্রিম ফ্লো মেজারমেন্টের জন্য আমরা এরিয়া ভেলোসিটি মেথডটা ইউজ করি। তো এই মেথডের মাধ্যমে আমরা ডিসচার্জটা মেজারমেন্ট করতে পারি। তো এখানে বলা আছে দেখো যে the method of discharge measurement consists essentially of measuring the area of cross section of the river at a selected section called gauging site. এই যে নিচে যে ফিগারটা দেখতে পাচ্ছ তোমরা, এই একটা ফুল ক্যাচমেন্ট। এই ক্যাচমেন্টটাকে ছোট ছোট আমরা যদি সেকশনে বিভক্ত করি, তাহলে এই প্রত্যেকটা সেকশনকে এক একটা বলা হবে গজিং সাইট। এবং এখানে যে আমরা ভেলোসিটিটা, এখানে যে গজিং সাইটের প্রত্যেকটা গজিং সাইটের জন্য আমরা যে এরিয়াটা পাচ্ছি সেটাকে বলতেছি আমরা ক্রস সেকশনাল এরিয়া। তো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, দেখো দ্য স্ট্রিম শুড হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড ক্রস সেকশন হুইচ ডাজ নট চেঞ্জ ইন ভেরিয়াস সিজন। এখন সময়ের সাথে সাথে যদি এই ক্রস সেকশনটা চেঞ্জ হতে থাকে, কারণ আমরা জানি পানির লেভেল সবসময় সেম থাকে না। তো এই কারণে ইউজুয়ালি করা হয় কি, যে পিক কন্ডিশনের জন্য আসলে মেজারমেন্টটা করা হয়। পিক কন্ডিশনের জন্য যদি মেজারমেন্টটা ঠিক হয় তাহলে বুঝতে পারবো আমরা যে বাকি সিজনের জন্য এটা ঠিক হবে। আচ্ছা, তো এরপরে দেখো ইট শুড বি ইজিলি অ্যাক্সেসিবল অল থ্রু দ্য ইয়ার। এখন একটা সময় দেখা যাচ্ছে যে আমরা ডাটা নিতে পারতেছি, বাট একটা সময় দেখা যাচ্ছে ডাটা নিতে পারতেছি না। তো এরকম ক্রাইটেরিয়া যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু হবে না। তো আমাদের এমন একটা ক্যাচমেন্ট চুজ করতে হবে যেখানে আমরা সারা বছর ডাটা নিতে পারবো, ডাটা নেওয়ার অ্যাভেলেবিলিটিটা থাকবে। সাইট শুড বি স্ট্রেট, স্টেবল, রিচ। The gauging site should be free from backwater effect. তোমরা ব্যাকওয়াটার ইফেক্টটা জানো, যে কোথাও যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে পানিটা আবার ব্যাক করে এবং তখন ওখানে একটা ন্যাপিং ক্রিয়েট হয়। তো এটাকে আমরা বলছি ব্যাকওয়াটার ইফেক্ট। তো গজিং সাইটটা যেহেতু আমরা একটা স্ট্রেট রিচ চাচ্ছি, রিচ বলতে একটা সেগমেন্ট বোঝানো হচ্ছে, তো এই কারণে আমাদের ব্যাকওয়াটার ইফেক্ট ফ্রি একটা গজিং সাইট চুজ করতে হবে। তো আমরা এখানে মেজারমেন্টটা যে করব, এরিয়া ভেলোসিটি মেজারমেন্টটা করা হয় ইকো ডেপথ রেকর্ডার দিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে ছোট ছোট সেগমেন্ট গুলা, সেগমেন্ট এখানে মেইনলি এরিয়া, প্রত্যেকটা এরিয়ার জন্য আমরা কি ভেলোসিটি পাচ্ছি সেটা আমাদের কাউন্ট করতে হয়। এই ইকো ডেপথ রেকর্ডার যেটা ডেপথ মেজারমেন্ট করে দেন ওখান থেকে ভেলোসিটিটা আমরা মেজারমেন্ট করি। A high frequency sound wave is sent down by a transducer kept immersed at the water surface. তো অবশ্যই ফ্রিকোয়েন্সি, কারণ এখানে ডেপথ বেশি, এই পোর্শনের ডেপথ বেশি, কাজে এই একদম নিচের পোর্শন পর্যন্ত তো এই ওয়েভটা ট্রান্সমিট হতে হবে। তো এই কারণে হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ আমরা ইউজ করে থাকি। তারপরে দেখো এখানে বলা আছে এভারেজ ভেলোসিটিটা এখানে মেজার করা হয় কারেন্ট মিটার অথবা ফ্লোরস। তাহলে ইউজ করতেছি কি কি ইকুইপমেন্ট, ইকো ডেপথ রেকর্ডার দিয়ে ডেপথ মেজারমেন্ট করতেছি, আর ভেলোসিটি মেজারমেন্টের জন্য আমরা কারেন্ট মিটার ইউজ করতেছি। তারপরে এখানে যে স্টেজ ডিসচার্জ যে কার্ভটা আছে সেই কার্ভটা আমরা এখানে ইউজ করতেছি। তো এই মোটামুটি প্রসেস, আমরা এই প্রসেস দিয়ে ম্যাথ করব এখন। আর এই সেগমেন্টের কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এই সেগমেন্টটা কেমন হবে। এই সেগমেন্টের ক্রাইটেরিয়াটা একটু দেখি। দ্য সেগমেন্ট উইথ শুড নট বি গ্রেটার দেন 1/5 to 1/20 of the width of the river. মানে এই যে সেকশন গুলা চুজ করবা, এই সেকশন গুলা ফুল যে ক্যাচমেন্ট বা ফুল যে রিভার সেটার 15/1 অথবা 20/1। তার মানে ছোট ছোট সেগমেন্ট করতে হবে। একদম বড় বড় সেগমেন্ট করলে কিন্তু ওখানে রিপ্রেজেন্টেটিভ হবে না, কারণ আমাদের ক্যাচমেন্ট গুলা দেখছো যে রিচ গুলা আস্তে আস্তে চেঞ্জ হয়। তো এই কারণে ছোট ছোট সেগমেন্টে ভাগ করতে হবে। The discharge in each segment should be less than 10% of total discharge. প্রতিটা সেগমেন্টের ডিসচার্জ, মানে ডিসচার্জটা আসলে তো তোমার হাতে নাই, ডিসচার্জটা কিভাবে আসবে, যে সেগমেন্টটা যদি ছোট হয় তাহলে ওই সেগমেন্টের মধ্যে ডিসচার্জের ভ্যারিয়েশন দেখবা খুব কম হবে। তো the difference of velocities in adjacent segment should not be more than 20%. তো ভেলোসিটির যে ডিফারেন্সটা সেটা 20% এর বেশি হওয়া যাবে না। এরপর আসি ক্যালকুলেশন অফ ডিসচার্জ। ডিসচার্জটা কিভাবে আমরা ক্যালকুলেট করব। ডিসচার্জটা ক্যালকুলেট করার জন্য আমাদের ডিসচার্জ কিউ ইকুয়াল টু সামেশন অফ ডেল কিউ ওয়ান এই মেথডে আমরা করব। এখানে
এই প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমাদের কিছু ডিসচার্জ আগে বের করে নিতে হবে। তো কিভাবে বের করব দেখো, এখানে W1 ফার্স্ট সেগমেন্টের জন্য আমরা W1টা দেখো এখানে বলাই আছে W1 আর Wn-1, তার মানে ফার্স্ট সেগমেন্টের জন্য এই ফর্মুলা ইউজ করব এবং বাকি যে সেগমেন্ট গুলা সেটার জন্য এই ফর্মুলাটা ইউজ করব। ফর ফার্স্ট এন্ড লাস্ট সেগমেন্ট দ্য সেগমেন্ট হ্যাজ ট্রায়াঙ্গুলার এরিয়াস। একদম প্রথম এবং শেষ এই দুইটার ক্ষেত্রে কি পাই, যখন সেগমেন্টটা ভাগ করি এগুলা কিন্তু রেক্ট্যাঙ্গেল পাবো, কিন্তু একদম লাস্ট এবং ফার্স্ট এটা কি পাচ্ছি, ট্রায়াঙ্গুলার। তো এইটার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব আর বাকি সেগমেন্টের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কথা বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা দেখো এক্সাম্পল 4.1টা আমরা দেখি, দেখলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা এখানে স্ট্রিম গজিং যে ডাটাটা সেটা দেওয়া আছে, কারেন্ট মিটারের একটা ইকুয়েশন দেওয়া আছে। এই ইকুয়েশন দিয়ে আমরা কারেন্ট মিটার যে মেশিনটা বা ইকুইপমেন্টটা, সেই ইকুইপমেন্টের গায়ে ওই ইকুইপমেন্টের জন্য ভেলোসিটি মেজারমেন্টের যে ইকুয়েশনটা সেটা দেওয়া থাকে। তোমরা ল্যাবে হয়তো বা বিভিন্ন ইকুইপমেন্টের জন্য দেখছো যে স্পেসিফিক যে ফর্মুলা ইউজ করে এটা করা হয়েছে, সেই ফর্মুলাটা কিন্তু ওই মেশিনের গায়ে দেওয়া থাকে। তো সেম ওয়েতে এখানে কারেন্ট মিটার যেটা ইউজ করা হয়েছে সেই কারেন্ট মিটারের ফর্মুলাটা তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এনএস বলতে রেভলিউশন পার সেকেন্ড বোঝানো হচ্ছে এবং এখান থেকে ডিসচার্জটা বের করতে হবে। তো দেখো ডিসটেন্স গুলা এখানে দেওয়া আছে, ডিসটেন্স 1 মিটার করে ডিসটেন্স এখানে দেওয়া আছে, কোনটা 1 মিটার কোনটা 2 মিটার, এরকম বিভিন্ন ভ্যারিয়েশন ডিসটেন্সটা দেওয়া আছে। সেই ডিসটেন্সের জন্য ডেপথ যেটা সেটা দেওয়া আছে, রেভলিউশন অফ এ কারেন্ট মিটার কেপ্ট এট 0.6, তার মানে এখানে রেভলিউশন অফ কারেন্ট মিটার, তার মানে এখানে কি দেওয়া আছে, এন এর ভ্যালুটা দেওয়া আছে। আর ডিউরেশন অবজার্ভ, তার মানে এখানে দেওয়া আছে যে টাইম কতটুকু লাগতেছে সেটা। আচ্ছা তো এখন যেটা তোমাদের এখানে করতে হবে দেখো, তোমরা এটা এখানে প্রথমে তোমাদের এই চার্টটা আসবে, এই চার্টে ডিসটেন্স ফ্রম লেফট টু এজ, আচ্ছা ডিসটেন্স এভারেজ উইথ, আচ্ছা তোমাদের আমি লিখে দিচ্ছি এখানে, প্রথমে আসবে ডিসটেন্স, তারপর ডেপথ, তারপরে এন, তারপরে ডেলটি, তারপর এনএস, তারপর এইটার পর আবার এখানে ডাব্লিউ ভি ডেল কিউ। আচ্ছা ডিসটেন্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এন দেওয়া আছে, টি দেওয়া আছে, দেখো এই চারটা কলাম কিন্তু দেওয়া আছে, ডিসটেন্স দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, রেভলিউশন তার মানে এন এর ভ্যালু দেওয়া আছে, ডিউরেশন অফ অবজার্ভড, টি দেওয়া আছে, এই চারটা দেওয়া আছে। এখন এন এস কিভাবে বের করবা, এন এস বের করার ফর্মুলা n divided by del t, এটা দিয়ে ns বের করতে পারবো। w একটু পরে আসতেছি, wটাতে একটু কাজ আছে আমাদের। v কারেন্ট মিটার ইকুয়েশনে আমরা কারেন্ট মিটার যে ইকুয়েশনটা আমরা একটু আগে দেখলাম সেই ইকুয়েশনে ভ্যালু বসা আমরা এখান থেকে v বের করব। q বের করব আমরা, q ইকুয়াল টু কি জানি av, এখানে যেটা ইউজ হবে w বার ইনটু y ইনটু v। এটুকু তোলা হয়েছে? এটুকু তোলা তোলা হলে আমাকে বলো। জি মিস। আচ্ছা তো আমি এটা ক্লিয়ার করে দিই। আচ্ছা এরপর এখন দেখো কারেন্ট মিটার ইকুয়েশন 0.51 ns, ns ও বের করছো প্লাস 0.03। আচ্ছা এখন আসি w, wটার জন্য আমাদের একটু চিন্তার বিষয় আছে। এখন ডিসটেন্সটা দেখো তো,
এই ডিস্টেন্সটা কিভাবে চেঞ্জ হয়েছে? জিরো আর 1 এটার মাঝখানে ডিফারেন্স কত? 1। এটার মাঝখানে ডিফারেন্স 2, এটা 2, এটা 2, এটা 2, এটা 2, এটার 1। ডিফারেন্সটা তো এরকমই নাকি? এটুকু পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন আসো প্রথম এখানে এটুকু তোলা হয়েছে। এই ডিফারেন্স গুলো তোমাদের বের করে দেখাইতে হবে। ফার্স্ট কলাম যে ডিস্টেন্স লিখবা, ডিস্টেন্স ধরো 0, 1, 3, 5, 7, এই সাইডে এরকম ডিস্টেন্স দিয়ে এরকম অ্যারো চিহ্ন দিয়ে তোমরা এখানে ডিস্টেন্স গুলা লিখে দিবা। এটা তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। এটুকু তোলা হয়েছে? জি মিস। আচ্ছা, এরপরে দেখো এখন আচ্ছা, এখন প্রথম যে ভ্যালুটা, জিরোর জন্য তো আমরা কোনো ভ্যালু পাবো না, তাই না? প্রথম ভ্যালুটা কত ছিল? 0 আর 1। 0 বলতে একদম ক্যাচমেন্টের এই পয়েন্টটা বোঝানো হচ্ছে, এটা তো জিরোই, এটার তো আর উইথ পাচ্ছি না কোনো, এই পয়েন্টটা তো জিরোই। ডাব্লিউ কোনগুলা? ডাব্লিউ হলো, দেখো ফিগারে ছিল, এই যে এই ডিস্টেন্সটা ডাব্লিউ। তাহলে একদম 0 পয়েন্টে তো কোনো ডাব্লিউ পাবো না। 0 পয়েন্টে কি পাবো? 0 থেকে 1 এ গেলে তখন আমরা W1টা পাবো, তারপরে 1 থেকে 2 তে গেলে পাবো, কিন্তু একদম 0 পয়েন্টে কোনো ডাব্লিউ পাবো না। তো এই কারণে প্রথম যে ডাব্লিউর ভ্যালুটা সেটা আমরা 0 পাচ্ছি। তারপরের ভ্যালুটা আমরা কিভাবে বের করব? দেখো প্রথম সেগমেন্টের বলা ছিল ডাব্লিউ, ফর্মুলাটা কি ছিল? W1 প্লাস W2 ডিভাইড বাই 2। W1 কি তোমাদের? W1 কি? 0 মিস। W1 তোমাদের এখানে ডিফারেন্স কত ছিল? 1, 2, 2। তাহলে W1 হলো 1 প্লাস W2 টা হলো, এটা হলো W1, W2, W3। 1 প্লাস 2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ডিভাইড বাই W2, W1 করলে কত আসে? এটা করলে তোমাদের 2 আসার কথা। ঠিক আছে, এর পরের ইকুয়েশনটা কি হবে? এর পরের ইকুয়েশনটা কিন্তু আর এভাবে হবে না। এটা শুধুমাত্র 1 নাম্বার সেগমেন্ট এবং যে লাস্ট যে সেগমেন্ট। আবার এখানে লাস্টে 0 কেন হয়েছে? ক্যাচমেন্টের এই পয়েন্ট, ক্যাচমেন্টের এই পয়েন্ট, দুইটাতেই কোনো ডিস্টেন্স আমরা পাবো না। এই কারণে এই দুইটা পয়েন্টে 0 হবে, সবসময় এই দুইটা পয়েন্টে 0 হবে। আর এর আগের পয়েন্টটাতে এবং এটার যে পরের পয়েন্ট, সেটার পয়েন্ট দুইটাতে আমরা ইউজ করব এই যে যেটা ফর্মুলা আমি লিখলাম, W ইকুয়াল টু W1 প্লাস W2 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু W1, এই ফর্মুলা ইউজ করবো। আর এর পরের সেগমেন্ট গুলোর জন্য আমাদের ইকুয়েশন যেটা আসবে, এভারেজ W2 মানে এই পয়েন্টের জন্য আসতেছে W2 equal to 2 divided by 2 ফর্মুলাটা কি ছিল দেখো তো, n-1। তার মানে যদি আমরা W2 minus 1, Wn হলো এখানে কত? W2 plus W1 divided by 2 whole square divided by 2 into W2, এভাবে আর কি ডিভাইড করতেছে। তো আলটিমেটলি এখানে দেখবা যে যদি ইকুয়েশনটা সলভ করো এটা, তাহলে ইকুয়েশনটা এসে দাঁড়াবে তোমাদের এভারেজ।
দেখো এখন এখানে যেটা করছে বাকি সেগমেন্টের জন্য 2/2 কেন, কারণ এখানে W2 এর জন্য যেটা সেটা হলো 2 ছিল /2 এবং এর পরের যে সেগমেন্ট সেটার জন্য 2, মানে প্রত্যেকটাই 2 বেরোইছে, এই কারণে আসলে এভারেজ যে W2 এটাও W2, দুইটার ডিফারেন্সই কিন্তু W2, সেজন্য আসলে দুইটার এভারেজ নিয়ে নিলে আমাদের এত পরিশ্রমের কোনো কিছু নাই, কারণ এর আগেরটার দুইটা আলাদা ছিল, একটা 1 একটা 2, এই কারণে আমাদের এই ইকুয়েশন দিয়ে সলভ করতে হয়েছে। বাট যদি ভিতরের ভ্যালুগুলো সেম থাকে তাহলে এত কষ্টের কোনো দরকার নাই, দুইটার এভারেজ নিয়ে নিলেই হবে। বোঝা গেছে ডাব্লিউ বের করাটা? মেইন এখানে কাজটাই তোমাদের মানে ঝামেলাটাই হবে ডাব্লিউটা বের করতে। যদি সেম ভ্যালু দেখো, W2 বের করতেছো, W2 এর জন্য ভ্যালু ছিল 2, W3 এর জন্য ভ্যালু ছিল 2, তাহলে সেখানে দুইটাই 2 যেহেতু, তাহলে 2/2 প্লাস 2/2 এভারেজ নিছি, এভারেজ নিলে আলটিমেটলি আসতেছে 2। এটুকু পর্যন্ত কি বোঝা গেছে? হ্যালো, জি মিস। আচ্ছা তো এইভাবে তোমরা এই ফুল সেগমেন্টটা বের করবা, বের করে ডাব্লিউটা বের হলে দেন কিউ এর ফর্মুলা আমরা এভি যেটা করতেছি, এভি তে আমরা এ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ওয়াই এটা করে দেন এখান থেকে আমরা এই ডেল কিউ এর যে ভ্যালুটা সেটা বের করবো, এবং প্রত্যেকটা সেগমেন্টের ডেল কিউ যখন বের হবে সেটাকে যদি আমরা টোটাল করি সেখান থেকে আমরা টোটাল যে ডিসচার্জটা সেটা পাবো। সেম ম্যাথ তোমাদের প্রবলেমে দেখবা 4.3 আছে, 4.3 নাম্বার যে প্রবলেমটা সেটার মধ্যে এই সেম জিনিসটা তোমরা পাবা। ঠিক আছে, তো এই ম্যাথটার মেইন প্রবলেমটাই হলো ডাব্লিউ গুলো বের করা, ডাব্লিউ গুলো বের করতে পারলে আর কোনো সমস্যা নেই। এরপর আসি মুভিং বোট মেথড। তো মুভিং বোট মেথড নামটা শুনে বুঝতেছো আমরা মেজারমেন্ট করব যখন, তখন আমরা বোটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে দেন ওখান থেকে আমরা মেজারমেন্ট করব। তো এখানে দেখো ফিগারটাতে বলা আছে, দেখো আমরা ভেক্টর এর আগে শিখছিলাম না, ভেক্টর আমরা হয়তোবা ছোট ক্লাসে পড়ে আসছিলাম, সামান্তরিক ভেক্টরের সামান্তরিক উপপাদ্য এই জিনিসগুলো পড়ছিলাম তোমরা। তো একটা বোট নিয়ে যখন মেজারমেন্ট করতেছি, দেখো এখানে বলা যায় স্পেশাল প্রপেলার টাইপ কারেন্ট মিটার which is free to movement about a vertical axis tower in a boat at a velocity vb, একটা বোট নিয়ে এবং এটা ফ্রিলি মুভমেন্ট করতে পারে। তো এখানে যখন ভেলোসিটি দিয়ে ভেলোসিটির সাথে আর কি এগেইনস্টে না, বোর্ড দিয়ে যখন আমরা এটা ভার্টিক্যালি মেজারমেন্ট করতেছি, তো এখানে ভিবি একটা স্ট্রিম ফ্লো, যেটা স্ট্রিম ফ্লো ভিবি এর সাথে একটা রাইট অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছি, স্ট্রিম ফ্লো এদিকে যাচ্ছে, বোট নিয়ে আমরা এদিকে মুভমেন্ট করতেছি। তো এখানে ফ্লো ভেলোসিটি পাচ্ছি ভিএফ এবং বোটের যে ডিরেকশন সেটা আমরা পাচ্ছি ভিবি। তো এখানে যদি আমরা থিটা অ্যাঙ্গেল নেই তাহলে এখানে দেখতে পাবো আলটিমেটলি এখানে যে থিটার যে ডিরেকশন বা ডিরেকশন অফ বোট যদি বলি বা ভেক্টর সেটা পাচ্ছি ভিআর। তো এখানে এই দুইটারই যে সেগমেন্ট ভিবি ইকুয়াল টু ভিআর কস থিটা, থিটার সাথে যেটা সেটা আর যেটা ভিএফ ভি সেটা ইকুয়াল টু ভিআর, যেটা থিটার সাথে নাই সেটা হলো ভিআর সাইন থিটা। তো এখানে ডেল টি সময়ের ব্যবধানে যদি আমরা উইথ নেই তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভিবি ডেল টি। এখান থেকে আমরা এভারেজ ভেলোসিটিটা বের করব এবং দুইটা ডিসচার্জ পাই এখান থেকে, yi প্লাস yi প্লাস 1/2 ইন্টু w1 প্লাস vf। এখান থেকে এই দুটো ইকুয়েশন আমরা পাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি আর কি তোমাদের মুভিং বোর্ড যে মেথডটা সেটা আসলে ডিসক্রাইব করতে বলা হয়, তখন এখানে ছবিটা দিয়ে এই ডেসক্রিপশনটা তোমাদের লিখতে হবে। তো এখান থেকে মুভিং বোট মেথডটা কি সেটা এখান থেকে শর্ট করে ডেসক্রাইব করবে, এবং এখানেও একই জিনিস যে ইকো ডেপথ রেকর্ডার ইউজ করা হয়, কারেন্ট মিটার ইউজ করা হয়।
কারণ এখানে দেখতেই পাচ্ছ যেখানেও WI আছে, তার মানে এখানেও আমরা উইথ ডেপথ এগুলো ভেলোসিটি এগুলো বের করব। ভেলোসিটি বের করতে আমাদের কারেন্ট মিটার ইউজ করতে হবে, ডেপথ বের করতে আমাদের ইকো ডেপথ রেকর্ডার ইউজ করতে হবে। এরপর আসি ডাইলেশন টেকনিক মেথড। ডাইলেশন টেকনিক মেথডে এটা আমি এর ফার্স্ট যে লেকচার ছিল স্ট্রিম ফ্লো, সেখানে আমি বলছিলাম যে এখানে কেমিক্যাল ইউজ করে। তো কেমিক্যাল ইউজের মাধ্যমে কেমিক্যাল ইউজ যখন করা হয় তখন দেখা যায় যে ওয়াটারের যে ডেনসিটি সেটা চেঞ্জ হয়ে যায়। ওয়াটারের ডেনসিটি চেঞ্জ হলে এটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা বোঝা যায়। তো ডাইলেশন দেখো, দ্য ডাইলেশন মেথড অফ ফ্লো মেজারমেন্ট অলসো নোন অ্যাজ কেমিক্যাল মেথড depends upon the continuity principle applied to a tracer, which is allowed to mix completely with the flow. ট্রেসার দিয়ে পরে এখানে ট্রেস করা হয় যে আসলে কতটুকু কনসেন্ট্রেশন হয়েছে। তো কেমিক্যালটা ফুললি পানির সাথে মিক্স করা হয়, দেন এবং এই ট্রেসারটা এমন না যে এই কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য ট্রেসারের কোনো ইফেক্ট পড়বে বা ট্রেসারের কোনো ইনফ্লুয়েন্স এখানে থাকতেছে। ট্রেসারটা জাস্ট আমরা মেজারমেন্ট করতেছি। তো এখানে গ্রাফে দেখো, গ্রাফে একদম যখন প্রথম এই সি নটটা কি, সি নট হলো স্মল ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ ট্রেসার ইন স্ট্রিম ফ্লো। প্রথম যখন এখানে জাস্ট কেমিক্যালটা অ্যাড করা হয়েছে সেই সময় সেকশন 1 হাই কনসেন্ট্রেশন অফ C1 অফ দিস ট্রেসার যখন প্রথম ইনজেক্ট করা হচ্ছে ওই সময় কিন্তু পানির জাস্ট কনসেন্ট্রেটেড পয়েন্টে, মানে একদম একটা পয়েন্টে বা একটা সেগমেন্টে জাস্ট কেমিক্যালটা অ্যাড করা হয়েছে, এখনো মিক্স হয় না ফুল পানির সাথে, তাহলে ওই পয়েন্টে কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকবে। টাইমের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু পানির সাথে এটা মিক্স হতে হতে আস্তে আস্তে টার্বুলেন্ট ফ্লো যেহেতু আস্তে আস্তে দেখা যায় মিক্স হতে হতে এটা এক পর্যায়ে মিশে যাবে। তো C2 আসলে ওইটাই ডিনোট করতেছে যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে কিন্তু কনসেন্ট্রেশনটা কমতে থাকবে। তো এখানে এই ট্রেসার ম্যাটেরিয়াল যেটা, সেখান থেকে আমরা M1 ইকুয়াল টু মাস অফ ট্রেসার ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা এখান থেকে বের করতে পারি। এটাকে বলা হয় সাডেন ইনজেকশন অর গাল্প অর ইন্টিগ্রেশন মেথড। নামটা মনে রাখো, সাডেন ইনজেকশন অর গাল্প অর ইন্টিগ্রেশন মেথড। আচ্ছা, তো দেখো আরেকটা ওয়ে আছে, সেটা কি ট্রেসার ইনজেক্ট দ্য ট্রেসার অফ কনসেন্ট্রেশন C1 at a constant rate। একটা কনস্ট্যান্ট রেটে এখানে কনসেন্ট্রেশনটা মানে কেমিক্যালটা ইউজ করা হচ্ছে। একটা ফিক্সড কনসেন্ট্রেশন আমরা কেমিক্যালটা ইউজ করতেছি, তখন আমরা ডিসচার্জটা পাচ্ছি QT সেকশন 1 এ, এবং সেকশন 2 তে এটা আস্তে আস্তে কি হচ্ছে, গ্র্যাজুয়ালি rises from background value of C0 at the time T1। প্রথম যখন কনসেন্ট্রেশন ছিল সেই সময় C1 আস্তে আস্তে সময়ের সাথে, ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন বলতে একটা জায়গায় ফিক্সড একটা ক্যাচমেন্টের এই পোর্শনে ধরো যে কেমিক্যাল অ্যাড করা হচ্ছে, তাহলে আশেপাশের এখানে কিন্তু দেখা যাবে প্রথম অবস্থায় কম থাকবে, কনসেন্ট্রেশনটা কম। আস্তে আস্তে যখন এখানে ট্রেসারটা আস্তে আস্তে ডিজলভ হওয়া শুরু করবে তখন আস্তে আস্তে দেখা যাবে সেকশন 2 তে এই কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে মেজারমেন্ট করতে পারবো QT ইন্টু C1 মাইনাস C2 আর C2 মাইনাস C0। এই ভ্যালুগুলো আসলে কনস্ট্যান্ট রেট ইনজেকশন মেথড অর প্ল্যাটলি গজিং মেথড। তো এই মেথডে আমরা আসলে কনস্ট্যান্ট রেটটা মেজারমেন্ট করতে পারি। আর ট্রেসারের কি কি ক্রাইটেরিয়া, আমরা এই যে ট্রেসারটা ইউজ করতেছি ট্রেসারের কিছু ক্রাইটেরিয়া আছে। দেখো ট্রেসারের প্রপার্টিজ, ইট শুড নট বি অ্যাবজর্বড সেডিমেন্ট। এখন ট্রেসারে যদি সেডিমেন্ট বা আনুষঙ্গিক কোনো ডেব্রিস ওখানে যদি অ্যাবজর্ব করে তাহলে তো দেখা যাবে মেজারমেন্টটা প্রপার পাচ্ছি না। তো এই কারণে অবশ্যই এটাকে, এবং কেমিক্যালি কোনো রিঅ্যাক্ট করা যাবে না, নন টক্সিক হতে হবে, ডিটেক্ট করতে হবে অল্প একটু কনসেন্ট্রেশনে, যাতে এমন যদি হয় যে খালি প্রথম দিকে ডিটেক্ট করতে পারতেছে ট্রেসার, এরপরে আর ডিটেক্ট করতে পারতেছে না, সমস্যার সাথে আস্তে আস্তে কনসেন্ট্রেশনটা কমবে, তো এমন হলে হবে না। অবশ্যই ট্রেসার এমন হতে হবে যে অল্প একটু কনসেন্ট্রেশনে যাতে আইডেন্টিফাই করতে পারে, এবং এটাকে এক্সপেন্সিভ হওয়া যাবে না, কারণ যেহেতু আমরা কনসেন্ট্রেশনটা ফ্রিকোয়েন্টলি মেজার প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমরা মেজার করবো, কাজে এটা খুব বেশি এক্সপেন্সিভ হওয়া যাবে না। আচ্ছা, তারপরে দেখো এখানে ট্রেসার কি কি টাইপসের ট্রেসার ইউজ করি, তিনটা টাইপসের ট্রেসার, কেমিক্যাল, তারপরে ফ্লুরোসেন্ট, ডাইস, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, তিনটা টাইপসের আমরা এখানে ট্রেসারটা ইউজ করে থাকি।
আচ্ছা দেখো এক্সাম্পল 4.2 টা a 25 gram per liter solution of fluorescent tracer 25 gram per solution was discharged into a stream একটা স্ট্রিমে দেওয়া হয়েছে constant rate 10 সেন্টিমিটার বাই সি তারপরে ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন 0 তার মানে সি নট 0 ডাউন স্ট্রিমে সাফিসিয়েন্টলি ফার অ্যাওয়ে ডাই ফাউন্ড টু রিচ ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন পাওয়া গেছে 5 পার্টস পার বিলিয়ন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন দেখো এখানে একটু আগে দেখে আসলাম কনস্ট্যান্ট রেট হলো কিউটি ডাইলেশন ইনজেক্ট প্রথম অবস্থায় যেটা সেটা C1 ব্যাকগ্রাউন্ডটা হলো C0 আর C2 তে যে আস্তে আস্তে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন হয়ে গেছে আচ্ছা তো এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি এখানে স্ট্রিম যে ডিসচার্জটা সেটা আমাদের মেজারমেন্ট করতে বলছে কিউটি 10 সেন্টিমিটার দেওয়া আছে এটাকে মিটার কিউব পার সেকেন্ডে নিছি C1 ইনিশিয়াল অবস্থায় যেটা 25 গ্রাম পার লিটার C2 আমরা পাচ্ছি 5 পার্টস পার বিলিয়ন আর C0 0 কারণ যেহেতু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কনসেন্ট্রেশন নাই এখান থেকে সবগুলো ডাটা দিয়ে আমরা কিউটা বের করতে পারবো বোঝা গেছে ম্যাথটা এটুকু পর্যন্ত বোঝা গেছে জি মিস